বৃষ্টিটা তো উপর থেকে নিচের দিকে পড়ে, তাই আমার ওয়াই অক্ষরটা হলো উপর আর নিচ, ওয়াই অক্ষরটা হলো উপর আর নিচ। আর ডানে বামে আমি বলতেছি পূর্ব আর পশ্চিম, পূর্ব আর পশ্চিম। তাহলে এই দিককে আমি বললাম পূর্ব আর এই দিককে আমি বললাম পশ্চিম, এই দিককে বললাম পশ্চিম। এখন দেখি ঘটনাটা কি। বলছে যে 10 কিলোমিটার/আওয়ার বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ে। তাহলে উলম্ব ভাবে মানে নিচের দিকে বৃষ্টি পড়তেছে, এই যে এই যে এটা হলো আমাদের ভি আর, আর মানে রেইন, বৃষ্টি। 60 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম থেকে পূর্বে বাতাস বইছে। এই যে পশ্চিম থেকে পূর্বে বাতাস বইছে, ভিডব্লিউ, ভিডব্লিউ। আচ্ছা, তাহলে দেখো বৃষ্টি পড়ে নিচে আর বাতাস যাচ্ছে পূর্বে, তাহলে বৃষ্টি কি হওয়ার কথা বলো তো? ডান দিকে বেঁকে বৃষ্টি পড়ার কথা, লব্ধি বৃষ্টি পড়ার কথা। আচ্ছা, ভালো কথা। এখন তোমাকে বলছে যে পশ্চিম থেকে পূর্ব অভিমুখে চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো। তাহলে তোমার গাড়ি চলতেছে কোন দিকে? তোমার গাড়ি চলতেছে হলো পশ্চিম থেকে পূর্বে। তাহলে আমি গাড়িটাকে আঁকতেছি লাল রং দিয়ে, একটু দেখো। পশ্চিম থেকে পূর্বে হলো ভি সি, পশ্চিম থেকে পূর্বে হলো ভিসি। তোমাকে বলছে যে এই গাড়ির গতিবেগ কত হইলে আমাদের সামনের কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে, অথবা আমাদের পিছনের কাজ ভিজবে। এই হলো অঙ্ক। তাহলে আসো আমরা একটু দেখি কিভাবে করব। তাহলে দেখো আমাদের এই বৃষ্টির বেগ তার কিন্তু পরিবর্তন হবে দুইটা কারণে। এক, উইন্ড বা বাতাসের কারণে বৃষ্টির বেগের একবার পরিবর্তন হবে, আবার গাড়ির সাথে আপেক্ষিক বেগের কারণে বৃষ্টির বেগের কিন্তু আরেকবার পরিবর্তন হবে। তাহলে একবার প্রথমে কথাটা বুঝো। প্রথমে হলো আমাদের বৃষ্টির বেগ এবং বাতাসের বেগের লব্ধি হবে, লব্ধি হয়ে আমরা বৃষ্টির নতুন একটা বেগ পাবো, ভি আর প্রাইম। তার মানে নিচের দিকে বৃষ্টি পড়তেছিল, ডান দিকে বাতাস যাচ্ছে, এই দুইটা লব্ধি হয়ে তুমি যেটা পাবা, এই দুইটা লব্ধি করে তুমি যেটা পাবা সেটাকে আমরা বললাম নতুন বৃষ্টির বেগ ভি আর প্রাইম। আচ্ছা, এর মধ্যে এখন গাড়ি চলতেছে, এর মধ্যে এখন গাড়ি চলতেছে, তাহলে গাড়ির সাপেক্ষে এই বৃষ্টির বেগটা কি হবে? ভি আর প্রাইম সি। আচ্ছা, তাহলে ভি আর প্রাইম সি মানে আমরা কি বলতে পারি? ভি আর প্রাইম মাইনাস ভি সি। ভি আর প্রাইম মানে কি দেখো, ভি আর প্রাইম মানে উপরে লিখছি বৃষ্টির আদি বেগ, বৃষ্টির বেগ আর হলো বাতাসের বেগ, এদের লব্ধির কারণে তো বৃষ্টির বেগটা চেঞ্জ হয়েছে, মাইনাস ভিসি। এইটা হলো আমার গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। আচ্ছা, এখন এই অবস্থায় আমরা কি করব দেখো, এই অবস্থায় আমরা কি করব দেখো, কি বলছে দেখো, এই লাইনে কি বলে? বৃষ্টির বেগকে নাও, বাতাসের বেগকে নাও, আর মাইনাস ভিসি। মাইনাস ভিসি মানে কি? গাড়ির বেগকে উল্টা করে নাও, তারপরে সবগুলার লব্ধি করো। তার মানে ভি আর প্লাস ভি ডাব্লিউ প্লাস মাইনাস ভিসি। তাহলে ভিসি এটা ডান দিকে, তাহলে মাইনাস ভিসি কোন দিকে হয়ে যাবে? বাম দিকে হয়ে যাবে, বাম দিকে মাইনাস ভিসি। এখন তুমি চিন্তা করো, এইখানে আছে তোমার হলো গাড়ি, এই যে এটা হলো তোমার গাড়ি, ঠিক আছে, এটা তোমার গাড়ি, ঠিক আছে, এই হলো তোমার গাড়ির হেডলাইট, ঠিক আছে, তোমার গাড়ি এদিকে যাচ্ছে, তোমার গাড়ি এদিকে যাচ্ছে। এখন তুমি আমাকে বলো গাড়ির দুইটা কাঁচি ভিজবে কখন? এই গাড়ির দুইটা কাঁচি ভিজবে কখন? এই গাড়ির দুইটা কাঁচি ভিজবে যদি গাড়ির সাপেক্ষে একেবারে সোজা বৃষ্টি পড়ে। একটু ভালো করে চিন্তা করো, যদি বৃষ্টি গাড়ির সাপেক্ষে একেবারে সোজা বা উলম্ব ভাবে পড়ে তাহলে আমার গাড়ির দুইটা কাঁচি ভিজবে। এখন একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, তাকায় এই ছবিটার দিকে এখন তাকাও, ছবিটার দিকে তাকাও। আমরা কার কার লব্ধি করতেছি? আমরা লব্ধি করতেছি ভি আর, ভি ডাব্লিউ আর মাইনাস ভিসি, এদের আমরা লব্ধি করতেছি। এখন একটা জিনিস একটু খেয়াল করো, ভি ডাব্লিউ আমার বৃষ্টিকে ডানে ঠেলে আর এই মাইনাস ভিসি বামে ঠেলে,
তাহলে আমাদের আর ভিআর কি করে, সোজা নিচের দিকে পড়তে চায়। তাহলে গাড়ির উভয় কাজ ভিজবে বা সোজা বৃষ্টি পড়বে, এটার শর্তটা কি বলো দেখি। আমার বৃষ্টি একেবারে সোজা উলম্বভাবে পড়বে, এটার শর্তটা তাইলে কি হবে? আমি আবার বলতেছি, ছবির দিকে তাকাও, আবার বলতেছি। ভি আর এর কারণে বৃষ্টি সোজা পড়তে চায়, ভি ডাব্লুর কারণে আমার বৃষ্টি ডান দিকে বাঁকাইতে চায়, আর ভিসি এর কারণ মাইনাস ভিসি এর কারণে বৃষ্টি বাম দিকে বাঁকাইতে চায়। তাহলে আমাদের সোজা বৃষ্টি পড়বে কখন? যদি এই ডান দিকে এবং বাম দিকে এই দুইটা ভেক্টর একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়। তার মানে সোজা বৃষ্টি পড়ার শর্ত, সোজা বৃষ্টি পড়বে কখন, আমি এটা আরেকবার রিপিট করে দিব, সো যাদের অসুবিধা আছে টেনশনের কিছু নাই, তুমি বুঝে যাবা। সোজা বৃষ্টি পড়বে কখন? যদি আমাদের ভিডব্লিউ প্লাস ইকুয়ালস টু এই ভিডব্লিউ এর মান, বাতাসের বেগের মান যদি মাইনাস ভিসি এর মানের সমান হয়, তাই না? অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, যে আমাদের এই গাড়ির বেগ কত হইতে হবে, এই বাতাসের বেগের মানের সমান। তার মানে এটা হইতে হবে 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে গাড়ি যদি একেবারে 60 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে সোজা বৃষ্টি পড়বে। তার মানে হইলো আমার এ, মানে উভয় কাজ ভিজবে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, যদি আমাদের বাতাসের বেগটা বেশি হয়, যদি আমাদের বাতাসের বেগটা বেশি হয়, তাহলে বৃষ্টি কোন দিকে বেঁকে যাবে? তাহলে যদি যদি কোথায় লিখবো, এখানে লিখি, যদি ভিডব্লিউ গ্রেটার দেন ভিসি হয়, তাই না, তাহলে আমাদের বৃষ্টি ডান দিকে বাঁকবে। তার মানে এই যে এটা হলো 60 ভিসি, তার মানে ভিসি হলো লেস দেন 60। তাহলে আমাদের কি হবে দেখো, 60 ডিগ্রি না 60, তাহলে কি হবে দেখো, তখন আমার বৃষ্টি বাঁকবে এই দিকে, তখন বৃষ্টি বাঁকবে এই দিকে। ফলে কোন কাজ ভিজবে? ফলে হলো আমার পিছনের কাজ ভিজবে। তার মানে এটা হলো আমাদের বি, পিছনের কাজ ভিজে। আর যদি আমাদের এই ভিসি এর মানটা বড় হয়ে যায়, মানে ভিসি গ্রেটার দেন ভিডব্লিউ হয়ে যায়, তাহলে কি হবে, তখন আমাদের বৃষ্টি বাঁকবে এই পাশে। তখন আমাদের মানে ভিসি গ্রেটার দেন যদি 60 কিলোমিটার পার আওয়ার হয়, তখন আমার সি হবে। ওকে, এই হলো ঘটনা। এখন আমি পুরো জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। পান্থ বলছে পুরো ম্যাথটা দারুণ ছিল, তো আমি জানি এটা খুব কনসেপচুয়াল একটা অঙ্ক। দেখো এক লাইনও আসলে অঙ্ক করতে হয় না, জাস্ট আমাদের হিসাবগুলা মনের মধ্যে বুঝলেই হয়ে যায়। পূজা বলছে ক্লিয়ার না, এখনই ক্লিয়ার হয়ে যাবে, দেখো টেনশনের কিছু নাই। খুব ভালো করে শুনো। দেখো, প্রথম কথা হইলো সোজা বৃষ্টি পড়তেছে, সেটাকে আমরা বলছি ভি আর। একটু খেয়াল করে দেখো, সোজা বৃষ্টি পড়ে ভি আর, ডান দিকে বাতাস যাচ্ছে, সেটা হলো ভিডব্লিউ। তাহলে সোজা বৃষ্টি পড়তেছে আর ডান দিকে বাতাস যাচ্ছে, তাহলে কি বৃষ্টি আর সোজা পড়তে পারবে? তুমি চিন্তা করো, বৃষ্টি কিন্তু আর সোজা পড়তে পারবে না, বৃষ্টি বেঁকে যাবে। তাইলে বাতাসের সাথে বৃষ্টির একটা লব্ধি বেগ হবে, বাতাসের সাথে বৃষ্টির একটা লব্ধি বেগ হবে, সেটা হলো আমাদের ভি আর প্রাইম। সেটা হলো বৃষ্টির বেগ এবং বাতাসের বেগের লব্ধি। খেয়াল করো একটু, বৃষ্টির বেগ এবং বাতাসের বেগের লব্ধি। এটা কেন হইলো? বাতাসের কারণে বৃষ্টি বেঁকে গেল, তাহলে বাঁকা ভাবে বৃষ্টি পড়তেছে। এর মধ্যে একটা গাড়ি রওনা দিছে, তাহলে গাড়ি যদি রওনা দেয়, তাহলে গাড়ির কারণে ওই গাড়ির ভিতর থেকে কি হবে, ওই বৃষ্টির একটা আপেক্ষিক বেগ হবে। তাহলে এই গাড়ির ভিতর থেকে বৃষ্টির আপেক্ষিক বেগ, সেটাকে আমরা বললাম ভি আর প্রাইম সি। তার মানে বৃষ্টির বেগটা তো চেঞ্জ হইছে, আবার গাড়ির সাথে কি করতে হবে, আপেক্ষিক করতে হবে। তাহলে আপেক্ষিক করি, ভি আর প্রাইম মাইনাস ভিসি, এটা হলো আমার আপেক্ষিক বেগের সূত্র। এখন ভি আর প্রাইম মানে নতুন বৃষ্টির বেগ, সেটা তো উপরে লিখে রাখছি, ভি আর প্লাস ভিডব্লিউ, বাতাসের কারণে যেটা চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, তাহলে ভি আর প্লাস ভিডব্লিউ মাইনাস ভিসি, মাইনাস ভিসি কে একটু চেঞ্জ করে লিখলাম প্লাস মাইনাস ভিসি। এখন পুরো জিনিসটাকে একটু ছবির মধ্যে দেখি, ভি আর খাড়া নিচের দিকে, ভিডব্লিউ ডান দিকে, ভিসিও ডান দিকে, তাহলে মাইনাস ভিসি কোন দিকে হবে? উল্টা দিকে হবে, বাম দিকে। তাহলে এখন তুমি বুঝো, তিনটা ভেক্টর এই বৃষ্টিকে ঠেলাঠেলি করতেছে, তিনটা ভেক্টর বৃষ্টিকে ঠেলাঠেলি করে। ভি আর বৃষ্টিকে নিচে ফেলতে চায়, ভিডব্লিউ বৃষ্টিকে ডানে নিতে চায়, আর মাইনাস ভিসি বৃষ্টিকে বামে নিতে চায়। এখন গাড়ির দুইটা কাজই ভিজে কখন?
গাড়ির দুইটা কাজই ভিজবে যদি বৃষ্টি খারাপ পড়ে, যদি বৃষ্টি খারাপ পড়ে। এখন ভিডব্লিউ বৃষ্টিকে ডানে ঠেলতেছে, ভিসি মাইনাস ভিসি বৃষ্টিকে বামে ঠেলতেছে। তাহলে এই দুজনের ঠেলাঠেলি ডানে আর বামে যদি সমান হয়ে যায় তাইলে বৃষ্টি কেবলমাত্র খারাপ পড়বে। তাহলে বৃষ্টি সোজা পড়বে কখন, দেখো এখানে লিখছি কি, যদি আমাদের ডানের ভেক্টর আর বামের ভেক্টরের মান সমান হয়ে যায়। তাহলে ভিসি ইকুয়ালস টু 60 কিলোমিটার/আওয়ার হলে বৃষ্টি সোজা পড়বে আর আমাদের তখন কি হচ্ছে, দুইটা কাজই ভিজবে। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো, পরেরটায় যাও। আমাদের পিছনের কাজ ভিজবে কখন, তুমি একটু চিন্তা করো, পিছনের কাজ ভিজবে কখন, যদি আমার বৃষ্টিটা এইভাবে বেঁকে পড়ে, দেখো ছবির দিকে তাকাও, এইভাবে যদি বৃষ্টি বেঁকে পড়ে, আমার পিছনের কাজ কোনটা, এই যে এটা পিছনের কাজ, দেখো এইটা হলো আমার পিছনের কাজ। তাহলে বৃষ্টি যদি এইভাবে বেঁকে পড়ে তাহলে পিছনের কাজ ভিজবে। পিছনের কাজ ভিজতে পারে কখন, যদি আমার ডান দিকের ভেক্টরটা বেশি শক্তিশালী হয়ে যায়। তার মানে ডান দিকের ভেক্টরের মান বাম দিকের ভেক্টরের মানের চেয়ে বড় হয়ে গেলে পিছনের কাজ ভিজবে। ব্যাস, সেখান থেকে চলে আসলো যে আমাদের ভিসি যদি 60-র চেয়ে কম হয় তাহলে পিছনের কাজ ভিজবে। আচ্ছা, তাহলে বলো বৃষ্টির সামনের কাজ ভিজবে কখন, যদি বাম দিকের ভেক্টরটা বেশি শক্তিশালী হয়ে যায়, তার মানে ভিসি গ্রেটার দেন ভিডব্লিউ। এই তো, এই হইলো আমাদের কাজ। তনয় বলছে এইবার ক্লিয়ার। আই হোপ আমি বুঝাইতে পারছি। এরপরও জাকিয়া বলছে খুব মজার, এখন ওর কাছে ক্লিয়ার হয়েছে। আলামিন বলছে ভি আর প্রাইম সি এর কাজ কি, ভি আর প্রাইম সি এর কাজ এখন আমি আর বলবো না। এরপরে যদি কারো প্রবলেম থাকে, সবাই বলছো যে ক্লিয়ার এবং সবাই বলতেছো যে খুবই মজার। এরপরে যদি কারো অসুবিধা থাকে তাহলে রেকর্ডেডে আবার ক্লিয়ার হইতে হবে। এখন আমরা নদী নৌকার পার্টটা দেখবো। আসো নদী নৌকার পার্ট দেখে ফেলি। নদী ও নৌকা খুব ভালো করে খেয়াল করো, এটাও একেবারে ক্লিয়ার করে দিব, এটাও ইন্টারেস্টিং লাগবে, কোনো অসুবিধা হবে না, খালি মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। আসো দেখি। তাহলে দেখো, এই মনে করো আমার নদী, এই মনে করো নদী, স্রোতের বেগ ইউ, স্রোতের বেগ ইউ, তাহলে ইউ কি, স্রোতের বেগ। আর তুমি নৌকা চালাচ্ছ কত বেগে, ভি বেগে, কত কোণে, আলফা কোণে। আমি তোমাকে বলি নাই যে নৌকা সোজা পার করো, হ্যান করো, ত্যান করো, কিছু বলি নাই, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হলো উপাংশে বিভাজন করব, উপাংশে বিভাজন করব। এখন দেখো, এই যে আমাদের ভি ভেক্টর বা তোমার নৌকার যে বেগ ভি, তাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। দেখো, একটা হইলো আমাদের এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে, সেটা কি হবে, সেটা হবে ভি কজ আলফা। আরেকটা উপাংশ আমরা পাবো ওয়াই অক্ষের দিকে, সেটা হলো ভি সাইন আলফা, ভি সাইন আলফা, ঠিক আছে। আচ্ছা, ভাগ করার পরে তাইলে একটু তোমরা চিন্তা করো তো ভাইয়া, এক্স অক্ষের দিকে আমার মোট বেগ কত, এক্স অক্ষের দিকে আমার মোট বেগ হয়ে গেল, আগে থেকে ছিল ইউ, এক্সট্রা চলে আসলো ইউ প্লাস ভি কজ আলফা। আর ওয়াই অক্ষের দিকে বেগ কত, ওয়াই অক্ষের দিকে বেগ হলো ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তোমাকে নদী নৌকার যে অঙ্কই দিক, তোমার প্রথম কাজ হলো এই ছবিটা এঁকে ফেলা, যে ডান দিকে টোটাল বেগ হলো ইউ প্লাস ভি কজ আলফা, আর আমার উপরের দিকে মানে ওয়াই অক্ষে বেগ হলো ভি সাইন আলফা। এখন তুমি একটু এটার কনসেপ্টটা বুঝার চেষ্টা করো। তোমার নৌকাকে, এই ছবিটার দিকে তাকাও এবং তোমরা আমাকে চ্যাট বক্সে লিখে জানাও, তোমার নৌকাকে ওই পারে নিয়ে যায় কে, এই নদীর প্রস্থ মনে করো ডি, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার নৌকাকে ওই পারে নিয়ে যায় কে, কে নিয়ে যায় ওই পারে, ভি সাইন আলফা, ভি সাইন আলফা তোমাকে সোজা অপর পাশে নেওয়ার চেষ্টা করে। তোমাকে বাধা দিচ্ছে কে, সোজা যাইতে বাধা দেয় কে, সোজা যাইতে বাধা দেয় হলো ইউ প্লাস ভি কজ আলফা। খেয়াল করো, শুধু ইউ না, ইউ প্লাস ভি কজ আলফা তোমাকে ডানে নিয়ে যায়, আর ভি সাইন আলফা তোমাকে উপরে নিয়ে সোজা নিয়ে যায়, ওয়াই অক্ষে নিয়ে যায়। ভালো করে বুঝো, এক্স অক্ষের বেগ হলো ইউ প্লাস ভি কজ আলফা, ওয়াই অক্ষের বেগ হলো ভি সাইন আলফা। ব্যাস, তাহলে এখন তোমরা আমাকে বলো যে এই কথা যদি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে বলো সোজা নদী পার হওয়ার শর্ত কি, সোজা পার হওয়ার শর্ত, সোজা পার হওয়ার শর্ত কি, দেখি কে বলতে পারো। অনেকেই বুঝে ফেলছো যে আমার ইউ প্লাস ভি কজ আলফা ডানে নিয়ে যাচ্ছে আর ভি সাইন আলফা সোজা নিয়ে যাচ্ছে। তাহলে যদি আমাদের এই ইউ প্লাস ভি কজ আলফা এক্স অক্ষের বেগ এটা যদি জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায় তাহলে হলো আমাদের নৌকা সোজা যাবে, নৌকা সোজা যাবে। তাহলে কজ আলফা কি হবে, কজ আলফা হবে মাইনাস, কি হবে, মাইনাস
ইউ বাই ভি, মাইনাস ইউ বাই ভি। তবে আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে যে অবশ্যই আমাদের ভি গ্রেটার দেন ইউ হতে হবে, না হলে কিন্তু কজের মান আসবে না, কজের মান কিন্তু না হলে আসবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তার মানে আমার নৌকার বেগ সবসময়ই স্রোতের বেগের চেয়ে বেশি হইতে হবে, না হলে কিন্তু সোজা পার হওয়া যাবে না। ব্যাস, এত সহজ, এত সহজ, এক লাইনে অঙ্ক শেষ। আচ্ছা, এরপরে যেটা আমি জানতে চাই, নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়। এখন একটা জিনিস তুমি বুঝো, নদী পার হওয়া মানে কি? আমি তোমাকে বলে দিচ্ছি নদী পার হওয়া মানে কি। নদী পার হওয়ার অর্থ হলো ওয়াই অক্ষে ডি দূরত্ব যাওয়া। ওয়াই অক্ষে তুমি যদি ডি দূরত্ব যাইতে পারো তাহলে তুমি নদী পার হইতে পারবা। আচ্ছা, এখন তাহলে তোমার প্রশ্ন হলো, তোমাকে ওয়াই অক্ষে ডি দূরত্ব, এটা তোমাকে কে নিয়ে যাবে? তোমাকে ভি সাইন আলফা নিয়ে যাবে। তাহলে আমাদের সময় আমরা কিভাবে বের করি? দূরত্ব ভাগ বেগ। তাহলে ওয়াই অক্ষে দূরত্ব হলো ডি, আর ওয়াই অক্ষে বেগ হলো ভি সাইন আলফা, ভি সাইন আলফা। ব্যাস, এই তো শেষ। এই আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলাম। এগুলো এখন দিয়ে আমরা অঙ্ক টঙ্ক করবো। আচ্ছা, আমি এখানে সবগুলাই দেখাই দিছি। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার, সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার মানে কি? সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার মানে হলো সোজা পার হইতে হবে, সোজা পার হওয়া, সোজা পার হওয়া, তাই না? তাহলে সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার জন্য ওই যে একটু আগে যেটা দেখলাম, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0 হইতে হবে, অথবা কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি হইতে হবে সর্বনিম্ন দূরত্বে। তাহলে টাইমের সূত্র কি শিখছি? টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। এটা আমরা দেখছি নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়। তাহলে টাইমকে মিনিমাম করতে হবে, টাইমকে মিনিমাম করতে হবে। এখন দেখো, নদীর দূরত্ব, নদীর যে প্রস্থ, এটা তো তুমি চেঞ্জ করতে পারবা না। নৌকার বেগ, এটাও তুমি চেঞ্জ করতে পারতেছো না, তুমি শুধু চেঞ্জ করতে পারবা সাইন আলফাকে। আচ্ছা, সাইন আলফা মানে কোনটাকে তুমি পরিবর্তন করবা? এখন দেখো, টাইম মিনিমাম হবে কখন? সাইন আলফা টাইম এরা তো ব্যস্তানুপাতিক। তাহলে সময় মিনিমাম হবে যদি সাইন আলফার মানটা ম্যাক্সিমাম হয়। সাইন আলফার মান ম্যাক্সিমাম কত হয়? সাইন আলফার ম্যাক্সিমাম মান কত হয়? 1 হয়। কখন হয়? যদি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। তাহলে আমার মিনিমাম সময় সেটা হলো ডি বাই ভি। এবং নৌকা কেমন করে চালাতে হবে? আলফা হইতে হবে 90 ডিগ্রি, আলফা হইতে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, ভেরি গুড। তোমরা চ্যাট বক্সের রেসপন্স দেখে আমি খুবই খুশি, অনেকেই তোমরা আমার বলার আগেই বলে দিচ্ছ, ভেরি গুড। তার মানে তুমি যদি, তাহলে ইউ এই দিকে আর ভি, আলফা হলো 90, তার মানে তুমি নৌকা চালাবা কিভাবে? একদম এইভাবে, এইভাবে। নৌকা যাবে কিভাবে? নৌকা তো যাবে লব্ধি বরাবর, নৌকা যাবে লব্ধি বরাবর, কিন্তু তুমি তোমার সমস্ত এফোর্ট নদী পার হওয়ার পিছনে ব্যয় করছো, তো এই জন্য তোমার সময়টা লাগবে মিনিমাম, সময়টা লাগবে মিনিমাম। তাহলে মাথায় রাখবা, নদী নৌকায় সর্বনিম্ন দূরত্ব আর সর্বনিম্ন সময় এটা কিন্তু এক ব্যাপার নয়, এক ব্যাপার নয়। আচ্ছা, অঙ্ক করি, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে। আসো অঙ্ক করি। কি বলছে? কি করতে হবে? সরাসরি সর্বনিম্ন পথে নদী পারাপার হতে হবে। তাহলে সর্বনিম্ন পথে নদী পারাপার কি দেখলাম একটু আগে? ইউ প্লাস ভি কজ আলফা, মানে এক্স অক্ষের মোট বেগ হইতে হবে 0, বা কজ আলফা হইতে হবে মাইনাস ইউ বাই ভি। তাহলে লিখি মাইনাস ইউ, ইউ মানে স্রোতের বেগ। স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত? স্রোতের বেগ তোমাকে বলছে 3, আর ভি হলো নৌকার বেগ। এই যে এটা হলো স্রোত, এটা হলো নৌকা, 3/8। তাহলে এখান থেকে তুমি আলফার মান বের করে বলো, আলফার মান কত আসে? এটা আসবে 112 ডিগ্রি কোণে। ঠিক আছে, 112 ডিগ্রি কোণে নৌকা চালালে আমার হলো সোজা অপর পারে যাবে। কত সময় লাগবে? কত সময় লাগবে? সময়ের সূত্র কি দেখলাম? নদীর প্রস্থ ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। ভালো কথা, নদীর প্রস্থটা এখানে বলে নাই, আমি বলে দিচ্ছি। নদীর প্রস্থ 500 মিটার বলে দিলাম, বলে দিলাম। আচ্ছা, 500 মিটার মানে কি? 0.5 কিলোমিটার,
0.5 কিলোমিটার। বেগগুলা কিলোমিটারে দেওয়া তো, এই জন্য আমি দূরত্বটাকেও কিলোমিটারে নিয়ে আসলাম। তাহলে ডি হলো 0.5, ভি হইলো আমাদের 8, আর সাইন আলফা আমরা বের করছি 112 ডিগ্রি। ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার টি এর মান চলে আসবে। এটা আসছে 0.067। এককটা কিন্তু ঘন্টায়, কারণ আমি এখানে বেগ যেটা বসাইছি কিলোমিটার পার আওয়ারে বসাইছি, এ কারণে সময় আসছে ঘন্টায়। তুমি যদি এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে বসাইতা তাহলে এটা ডিরেক্ট সেকেন্ডে আসতো। এখন তুমি চাইলে এটাকে মিনিটে নিতে পারো, এই টাইমটা আসবে 4.04 মিনিট। মিনিট, ব্যাস। লব্ধি বেগ, লব্ধি বেগ বের করতে পারবো। ব্যাপারটা কেমন? স্রোতের বেগ ইউ আর আমার নৌকার বেগ হলো ভি, মাঝের কোণ হলো 112 ডিগ্রি। তাহলে লব্ধি আর, লব্ধি আর, এটা কি হবে? লব্ধি বেগ, লব্ধির সূত্র তো একেবারে মুখস্থ হয়ে গেছে। আর ইকুয়ালস টু রুট ওভার কি হবে? ইউ স্কয়ার, ইউ এর মান কত? 3, 3 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 8 কজ 112 ডিগ্রি। বাস, হিসাব করো কত আসে। যেটা আসবে সেটা তোমরা আমাকে বলছো, এটা আসবে 7.41। ওকে, তোমরা যেটা বলবা সেটাই আমি মেনে নিলাম। 7.41 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। বাস, হয়ে গেল। এতই সহজ। 3 লাইনে অঙ্ক শেষ। 3 লাইনে অঙ্ক শেষ। তার কোনো অঙ্ক একটা না, অঙ্কের মধ্যে 3টা পার্ট ছিল, 3টা পার্টের অঙ্ক 3 লাইনে আমরা শেষ করে ফেলছি, জাস্ট যদি আমরা আইডিয়াগুলা বুঝি। হ্যাঁ, ওকে, যাক আলহামদুলিল্লাহ। তোমরা আমাকে লিখছো কোন বের করতে, না এখানে কোন বের করার, লব্ধির, ও আচ্ছা, লব্ধির কোন তুমি যদি বের করতে চাও তাহলে একইভাবে তুমি লব্ধির কোনও বের করতে পারবা। লব্ধির কোনও বের করতে পারবা, পারবা না? ট্যান ইনভার্স, তুমি কার সাথে কোন বের করতে চাও? তুমি যদি ইউ এর সাথে কোন বের করতে চাও, এটাকে যদি বলো থিটা, তাহলে কি হবে? উপরে লিখবা কি, যার সাথে কোন তাকে কোথায় বসাইতে হয়? একা বসাইতে হয়। তাহলে এই যে এরকম হয়ে যাবে, ইউ প্লাস ভি কজ আলফা, উপরে হবে ভি সাইন আলফা। ব্যাস, এভাবে তুমি থিটাও বের করতে পারবা, থিটাও বের করতে পারবা। হ্যাঁ, ইয়েস, আমি জানি এটা খুবই ইজি। থ্যাংক ইউ। চলো, ন্যূনতম কত সময়ে নদী পার হওয়া সম্ভব? তাহলে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার শর্ত কি? ন্যূনতম সময়ে নদী পার হওয়ার শর্ত কি? একটু আগে আমরা বের করছি। ন্যূনতম সময়ে নদী পার হওয়া, তাহলে কি হইতে হবে? আলফা হইতে হবে 90 ডিগ্রি, আর এই মিনিমাম টাইম সেটা কি হয়ে যায়? এটা হয়ে যায় নদীর প্রস্থ ভাগ ভি। ভি মানে নৌকার বেগ। নদীর প্রস্থ কত? 500 মিটার, আবার কিলোমিটারে লিখি 0.5 কিলোমিটার। আর ভি, আগের অঙ্কেটাতে ভি কত ছিল দেখে আসি। ভি এর মান ছিল 8। 8, দেখি কত আসে, হিসাব করো। কিলোমিটারে, কিলোমিটার সরি আওয়ারে আসবে, কিন্তু এটা মাথায় রাখো, এটা চলে আসবে 0.6, সরি 0.0625 এত ঘন্টা, বা 3.75 মিনিট। ব্যাস, হয়ে গেল, সময় চলে আসছে। বলছে পার বরাবর কতটুকু সরে যাবে। কেন পার বরাবর সরবে আসো একটু দেখি। এই যে এইটা হইলো আমাদের ইউ, তাই না? পার বরাবর হইলো ইউ, আর আমাদের এই যে এটা হইলো ভি, কারণ আমরা 90 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছি। তাহলে দেখো, আমাকে ওই পারে নিয়ে যাচ্ছে কে? ওই পারে নিয়ে যাচ্ছে ভি। আর ইউ এর কারণে কি হচ্ছে? আমার নৌকাটা ডান দিকে সরে যাচ্ছে না? ভালো করে বুঝো, আমার নৌকাটা যাচ্ছে এইভাবে এইভাবে এইভাবে, তাই না? ভি বেগের কারণে সে, ভি বেগের কারণে সে কি হচ্ছে? আমাদের ভি বেগের কারণে সে ওই পারে যাচ্ছে, আর আমাদের ইউ বেগের কারণে সে ডানে সরে যাচ্ছে, ডানে সরে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই যে এইটা, এইটা, এটাকে বললাম এক্স। এক্স, সেটা কি হবে? এই এক্সটা কি হবে চিন্তা করো। পার বরাবর বেগের মান কত? এখানে ইউ। আর সময় কত লাগছে? সময় হইলো, যেহেতু সর্বনিম্ন সময়, এটা হলো টি মিনিমাম, এই যে যেটা একটু আগে বের করছি। তাহলে পার বরাবর বেগ বা স্রোতের বেগ সেটা কত? 3, 3, 3, আর সময় কত লাগছে? 0.0625, ঠিক আছে? এটা হলো কিলোমিটারে আসবে। কত আসে এটা?
0.1875 কিলোমিটার। এই তো নদী নৌকায় যা যা সম্ভব এইটুকুর মধ্যে সবই তোমাদেরকে দেখাই দিলাম। কারো কোনো এটাতে বুঝতে অসুবিধা আছে নাকি বলো? তারপর আমরা নদী নৌকার আরেকটা অঙ্ক দেখে তারপরে হলো নদী নৌকা আমাদের টপিক শেষ হয়ে যাবে। ঠিক আছে, যাক। আচ্ছা, একজন বলছো যে এক্সটা আরেকবার, এক্সটা আমি বলে দিচ্ছি। এক্সটা আরেকবার দেখো, আমার এক্স হলো নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। ছবির মধ্যে তাকায় দেখো, নদীর পার বরাবর বেগ কোনটা? নদীর পার বরাবর বেগ হলো ইউ। তাহলে এই এক্স দূরত্ব কিন্তু অতিক্রম হচ্ছে ইউ বেগের কারণে, ইউ বেগের কারণে। তাহলে এই এক্স দূরত্বটা হবে ইউ গুণন সময়, কারণ আমরা জানি দূরত্ব হলো বেগ ইন্টু সময়। সময়টা কত, কত সময় ধরে নদী পার হয়েছে সেটা তো একটু আগেই বের করলাম, এই যে টি মিনিমাম যেটাকে বলছি, ব্যাস এদেরকে গুণ করে দিছি, সেটাই, আর কিছু না। ও লাবিব বলছে আগে তো বলছিলেন যে পার বরাবর বেগ হলো ইউ প্লাস ভি কজ আলফা, এইবার কেন আপনি শুধু ইউ নিছেন? বেমানি করলে তো হবে না। হ্যাঁ তুমি ঠিক বলছো, পার বরাবর বেগ ছিল ইউ প্লাস ভি কজ আলফা। এখানে আলফার মান কত ভাইয়া? 90 ডিগ্রি। এই যে দেখো 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রির মান কত? 0 এই জন্য পার বরাবর বেগটা শুধুমাত্র এখানে ইউ। ঠিক আছে। সামি বলছে যদি 90 ডিগ্রি না হইতো তাহলে এক্স কিভাবে বের করতাম? তাহলে পার বরাবর বেগ কত হইতো? ইউ প্লাস ভি কজ আলফা, সেটার সাথে টি কে গুণ করে দিলে সেটাই হইতো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। মানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু পারের দিকের বেগ গুণন সময়, আর কিচ্ছু না। ওকে, এই তো শেষ। এবার আসো দেখি একটা চোর পুলিশের অঙ্ক আমরা দেখব। চোর পুলিশের অঙ্ক দেখি। 4 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো একটি চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে, খুব বোকা একটা চোর, খুব বোকা একটা চোর। আসো দেখি কি হয়। এই যে দেখো, এই হইলো আমাদের নদী, এই হইলো আমাদের নদী। তাহলে দেখো এখানে একটা চোর আছে, এই চোরটা হইলো নদীর পার বরাবর দৌড়ায় যাচ্ছে। তো চোরটা খুব বোকা, এটাকে বললাম ভিটি, টি মানে হলো থিফ বা চোর। এই চোরকে ধরার জন্য আমাদের একটা পুলিশের বোট, পুলিশের একটা নৌকা, সে হলো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন 4 মিটার/সেকেন্ড বেগে আমাদের কি হচ্ছে? এটা হলো আমরা বললাম ভিপি, এটা হলো আমাদের ভিপি। আর কি হচ্ছে? আমাদের স্রোতের বেগ আছে ইউ, স্রোতের বেগ আছে ইউ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে আমরা কি করব? আমরা যে কাজটা করব, আমরা আগের মতো পুরো জিনিসটাকে উপাংশে ভাঙায় নিব। এই কোণটা যদি হয় আলফা, তাহলে পুলিশের বেগের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাবো কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পাবো সাইন আলফা। তাহলে পুলিশের যে বেগটা, তাকে আমরা কি করছি? দুইটা উপাংশে ভাগ করে নিছি, এক্স অক্ষে একটা, ওয়াই অক্ষে একটা। ভালো কথা। এখন দেখি কি হয়। তাহলে এটাকে মিশাই দিলাম, এটা আমার দরকার নেই, এটা দরকার নেই, এটা থাক, এটা বাদ। একে ভেঙে দুই ভাগ করে ফেলছি, আগের মতো উপাংশে ভাঙায় ফেলছি। আচ্ছা, এখন তুমি দেখো, চোরও যায় পুলিশও যায়, চোরও যায় পুলিশও যায়। তাহলে ধরতে পারবে মানে কি? ধরতে পারবে মানে কি? দেখো, ধরতে পারবে মানে পুলিশ যখন ওই পারে পৌঁছাবে তখন চোরকেও একই জায়গায় থাকতে হবে, চোরকেও একই জায়গায় থাকতে হবে, তাইলেই আমার পুলিশটা চোরকে ধরতে পারবে। আচ্ছা, তাইলে আমি এভাবে বলতে পারি, পুলিশ চোরকে ধরতে পারবে তখনই যদি পার বরাবর, যদি পার বরাবর চোরের অতিক্রান্ত দূরত্ব, চোরের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু পুলিশের অতিক্রান্ত দূরত্ব হয়। তাইলে ওরা কি হবে? একই জায়গায় এসে পৌঁছাবে, তখন কি করবে? পুলিশ চোরকে ধরে ফেলবে। অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা দেখি চোরের অতিক্রান্ত দূরত্ব কি? পার বরাবর, পার বরাবর চোরের বেগ পুরোটাই ভিটি ইন্টু টি, কারণ দূরত্ব আমরা জানি বেগ ইন্টু সময়। পুলিশের অতিক্রান্ত দূরত্ব কি? পার বরাবর পুলিশের বেগ কত? ইউ প্লাস ভিপি কজ আলফা। তার সাথে কি করতে হবে? দূরত্ব পাওয়ার জন্য সময় দিয়ে গুণ করে দিতে হবে। বাহ, দেখো সময় দুই পাশ থেকে কাটা চলে যায়, সময় দুই পাশ থেকে কাটা চলে যায়। তাহলে এখন তুমি সব কিছু জানো, সূত্রের মধ্যে বসায় দাও। চোরের বেগ কত দেওয়া আছে? চোরের বেগ কত দেওয়া আছে? চোরের বেগ দেওয়া আছে 6। স্রোতের বেগ কত? 4। পুলিশের বেগ কত? 15।
কজ আলফা। তাহলে জাস্ট তুমি এখান থেকে আলফার মান বের করবা, কত আসে, কত আসে। আলফা আসবে, আমরা যদি এখানে এতটুকু হিসাব নিজেরা করে ফেলি, আমাদের এটা আসবে 6 - 4, মানে আমি লিখে দিচ্ছি cos ইনভার্স 2/15, এটা হলো 82.34 ডিগ্রি। অ্যান্সার অনেকেই বলছো, ভেরি গুড। দেখছো খুবই সহজ, বাট এক লাইনের অঙ্ক, বাট করতে পারলে অ্যাডমিশন টেস্টে 10 নাম্বার। হ্যাঁ, চোরটা হলো পাগল, এটাই সমস্যা। চোরটা হলো পার বরাবর দৌড়াচ্ছে, কিন্তু পার বরাবর দৌড়াচ্ছে দেখে আমরা অঙ্কটা করতে পারছি, নাহলে তো অঙ্কটা করতে পারতাম না। হ্যাঁ, সাজিদ বলছে চোর স্রোতের বিপরীতে গেলে কি হবে, তাহলে মাইনাস করবা, আর কি করবা, একইভাবে ছবি এঁকে একইভাবে আঁকাবা। যাই হোক, এই হলো আমার ব্যাপার স্যাপার। তাহলে এই হলো আমরা স্রোতের অঙ্কগুলা দেখছি, আমাদের যত রকম মোটামুটি চলে। শাকির বলছে চোর মেবি ভেক্টর করে নাই, হ্যাঁ এই জন্যই তো আমরা ভেক্টর ক্লাস মনোযোগ দিয়ে করব। আচ্ছা, তো এই ছিল আমাদের এই অঙ্কটা। তো হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে কি আমি কি শেষ করবো নাকি আপনি ইয়ে করতে থাকবেন? তোমার কি ল্যাব আছে? না, অসুবিধা নাই, আপনি আচ্ছা, যেটা বলবেন সেটা। তাহলে কন্টিনিউ করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের চোর পুলিশের অঙ্ক টঙ্ক। তাহলে আমরা এখন কোথায় যাব? এখন আমরা চলো ভেক্টরের ডট গুণন ক্রস গুণন এই ব্যাপারগুলো একটু দেখে ফেলি। ডট গুণন ক্রস গুণনের ব্যাপারগুলো দেখে ফেলি। তো আমরা এটা জানি ডট গুণন ক্রস গুণন কেমন করে করতে হয়। আমাদের কাছে যদি দুইটা ভেক্টর থাকে, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা কি হয়? এটা হলো এ বি কস থিটা, এ বি কস থিটা। আর এটাকে যদি আমরা ভেক্টর আকারে, মানে তার উপাংশ দিয়ে যদি লিখতাম, এটাকে আমরা লিখতে পারতাম এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তো এটা তোমরা সবাই জানো, এটা তোমরা সবাই জানো। আমরা হলো এটা জাস্ট একটু দেখে নিলাম, যাতে আমাদের হলো পরবর্তীতে এটা করতে সুবিধা হয়। একটা মিনিট, আমি হলো আবার ব্যাক করতেছি। আচ্ছা, এখানে অনেকে হচ্ছে জিজ্ঞেস করছো যে আহ, চোর যদি হচ্ছে পার বরাবর কি করে না করে, বা পারের সাথে যদি লম্ব ভাবে দৌড়ায় এরকম। পারের সাথে লম্ব ভাবে দৌড়ালেও মুশকিল, পুলিশকে তখন হচ্ছে পারে এসে তখন আবার পার থেকে হচ্ছে দৌড় দিতে হবে। তো ওই ওই ওইরকম আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে তোমাদের যখন অপটিক্স এর চ্যাপ্টার করানো হবে তখন করানো হবে, যে এই চোরটাই এরপরে কি করছে, কাদা দিয়ে দৌড় দিছে, তখন পুলিশ কিভাবে কাদার উপর দিয়ে দৌড়ে গিয়ে ধরলো। তো ওই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করো। আচ্ছা, তো আমাদের হ্যাঁ, তো থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা হলো তাইলে পরবর্তী অংশটায় যাওয়া শুরু করি। ও আচ্ছা, কোথায় আসলাম? হ্যাঁ, তো এখন আমরা দেখি যে এই ডট গুণনের ব্যাপার স্যাপারটা দিয়ে আমরা কি করতে পারি, এটা আমরা একটু দেখি। এটা একটু আমরা দেখি। প্রথম হলো আমরা এই জিনিসটা একটু করি। একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার অক্ষত্রয়ের সাথে কৌণিক ব্যবধান, কৌণিক ব্যবধান মানে আমরা অক্ষের সাথে কোণটা নির্ণয় করব, কোণটা নির্ণয় করব। আচ্ছা, মানে ব্যাপারটা কি দেখো, আমি একটু ছবি এঁকে দেখাই। এই যে এটা মনে করো আমাদের এক্স অক্ষ, এই মনে করো আমাদের ওয়াই অক্ষ, আর এই তোমার মনে করো স্ক্রিন থেকে বাইরের দিকে আসছে জেড অক্ষ। আর এইখানে মনে করো আমার ভেক্টর আছে, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বললাম থিটা এক্স, ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বললাম থিটা ওয়াই, আর জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বললাম থিটা জেড। থিটা এক্স আমরা কিভাবে বের করব? থিটা এক্স বের করার জন্য আমাকে যেটা করতে হবে, এইটা হলো cos ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই এ। আসো আমি ধীরে ধীরে তোমাকে বুঝাই ব্যাপারটা কি। এ এক্স মানে কি? এ এক্স মানে এই যে এক্স অক্ষের দিকে এই ভেক্টরটার অংশ, এটা হলো এ এক্স। এ এক্স হলো এখানে 2, এ ওয়াই হলো -3, আর এ জেড হলো এখানে দেখো কে এর সাথে আছে শুধু একটা 1, মানে কিছু নাই, মানে 1। তাহলে আমি যদি তোমাকে এখানে লিখে রাখি এ এক্স এ ওয়াই এ জেড, এ এক্স হলো 2, এ ওয়াই হলো -3, আর এ জেড হলো 1। আর এ ভেক্টর, আর এ মানে বোঝাচ্ছে এই ভেক্টরটার মান। মান কিভাবে বের করব? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার
প্লাস az স্কয়ার। বাস, তাহলে এটা কি হবে? √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1। তাহলে এটা যদি আমরা করি, এটা হলো আমাদের √14, √14। তাহলে এখন তুমি এখান থেকে থিটা এক্স এর মান বের করতে পারবা। থিটা ওয়াই কিভাবে বের করবা? থিটা ওয়াই বের করবা কজ ইনভার্স, তুমি বুঝতেই পারতেছো, এ এক্স এর জায়গায় হবে এ ওয়াই। আর থিটা জেড কিভাবে বের করবা? এটা হয়ে যাবে এ জেড বাই এ, এ জেড বাই এ। এই জিনিসটা আসে আমাদের ডট গুণফলের নিয়ম থেকে। তো আমাকে জীবন, তারপরে হলো তানভীর, অনেকে আমাকে উত্তর বলে রাখছো, আমাকে একটু চেক করে দেখতে হবে যে উত্তর তোমাদের ঠিক লেখছো নাকি ভুল লেখছো। তোমাদের উত্তর আমি মেনে নিচ্ছি, অসুবিধা নাই। আমাদের থিটা এক্স আসবে 57.7 ডিগ্রি, থিটা ওয়াই আসবে 143.3 ডিগ্রি, আর থিটা জেড আসবে 74.5 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। জাস্ট শুধু আমাদের জিনিসটা জানা থাকতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস সবাইকে মনে করায় দেই, এই যে এই অ্যাঙ্গেলগুলা কিন্তু 3 ডাইমেনশনে, হ্যাঁ। সো কোনো ফ্ল্যাট সারফেসে হচ্ছে এই থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড না। এ যেহেতু একটা ত্রিমাত্রিক ভেক্টর, সো 3 ডাইমেনশনাল স্পেসে এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সাথে কিন্তু অ্যাঙ্গেলগুলা, এই যে এখানে ছবিতে দেখো আঁকা আছে। সো এই অ্যাঙ্গেলগুলা হচ্ছে এক একটা আলাদা আলাদা প্লেনে, অ্যাঙ্গেলগুলা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চলো এখন আমরা এটা বুঝলাম, এরপরে আমরা করি যে ভেক্টর দ্বয় লম্ব হবে। তো দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি এটা আমরা জানি। দুইটা ভেক্টর লম্ব হয় কখন? আমরা জানি যে আমাদের এ ডট বি, এটা সূত্রটা হলো এ বি কস থিটা, তাই না? এ বি কস থিটা। তাহলে তুমি যদি দেখো যে যদি আমাদের থিটা ইকুয়ালস টু যদি আমরা 90 ডিগ্রি বসাই, থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তখন আমাদের এই কস থিটার মান কত হয়ে যায়? কস থিটার মান হয়ে যায় 0, তার মানে ডট গুণফল হয়ে যায় 0। তার মানে দুইটা ভেক্টর তারা লম্ব হবে কখন? যদি ডট গুণ হয় 0। তাহলে আসো আমরা এই দুইটা ভেক্টরের ডট গুণ করি, এ ডট বি করি। তাহলে এখানে 3 আর 5m, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 15m, 15m প্লাস 2m ইন্টু মাইনাস 3m, তাহলে 2m মাইনাস 3m, তাহলে এটা হয়ে গেল -6m স্কয়ার প্লাস -3 -12, তাহলে এটা হয়ে গেল প্লাস 36 ইকুয়ালস টু 0। জাস্ট ডট গুণ করছি, দুইটা ভেক্টরে ডট গুণন করছি। তাহলে দেখি কি হচ্ছে। এটা হইলো -6m স্কয়ার প্লাস 15m প্লাস 36 ইকুয়ালস টু 0। তুমি দেখতে পাচ্ছ এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণের কয়টা সমাধান আসবে? দুইটা সমাধান আসবে। একটা মান হলো আমাদের 4 আসবে, একটা -3/2 আসবে। এই হলো আমাদের অ্যান্সার, এই হলো অ্যান্সার। খুবই সহজ, খুবই সিম্পল। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট, আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল। আশা করি তোমরা বুঝবা যদি আমার কথাগুলো মন দিয়ে শুনো। কি বলছে? এ এবং বি দুইটা ভেক্টর, বলছে যে এ এর লম্ব দিকে বি এর উপাংশ বের করো। আচ্ছা, তো আমি একটু ছবি আঁকি। মনে করো এই আমার ভেক্টর হইলো এ ভেক্টর, আর এই আরেকটা ভেক্টর হইলো বি ভেক্টর। ঠিক আছে, বি ভেক্টর। এখন এই বি কে আমরা চাইলে দুইটা উপাংশে ভাগ করতে পারবো। একটা উপাংশ হলো আমাদের এ এ ভেক্টরের দিকে, সেটাকে আমরা বলতে পারি b1, আর একটা হলো আমার এ ভেক্টরের লম্ব দিকে, সেটাকে আমরা বললাম b2, b2। আমাদেরকে প্রশ্নে কি বের করতে বলছে? b2 বের করতে বলছে, তাই না? আচ্ছা, তো আমরা এটা বলতে পারি যে বি ভেক্টর এটা হলো তার উপাংশগুলার লব্ধি b1 প্লাস b2, b1 প্লাস b2। কিন্তু সমস্যা হলো b2 কে ডিরেক্টলি বের করা যায় না, b2 কে ডিরেক্টলি বের করা যায় না। তো b2 কে ডিরেক্টলি যেহেতু বের করা যায় না, আমরা যে কাজটা করব, আমরা একটু চালাকি করব। আমরা হলো
বি2 কে লিখতে পারি বি ভেক্টর মাইনাস বি1 ভেক্টর। আমরা বি1 ভেক্টরটাকে আগে বের করে নিব। দেখি এখন বি1 ভেক্টর কিভাবে বের করে, একটু খেয়াল করো। এই যে বি1 ভেক্টর, তাকে আমি কি লিখতে পারি? তাকে আমি লিখতে পারি যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বা বি ভেক্টরের ছায়া। খুব ভালো করে বুঝো, এই বি1 ভেক্টর তাকে আমি লিখতে পারি এ ভেক্টরের উপরে বি ভেক্টরের ছায়া। এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা হয়ে যাবে বি কস থিটা। কিন্তু শুধু মান লিখলে তো হবে না, একটা একক ভেক্টর লাগবে। তো এ ভেক্টরের দিকের একক ভেক্টরকে আমি বললাম এ হ্যাট। তাহলে দেখো বি1 ভেক্টর সেটা কি? এই বি ভেক্টরের এ অক্ষ বরাবর উপাংশের মান মানে বি কস থিটা, যেটাকে আমরা বলি লম্ব অভিক্ষেপ, এবং এ ভেক্টরের দিকের একক ভেক্টরকে বললাম এ হ্যাট। ব্যাস, এখন আমরা বের করতে পারবো। এখন আমরা বি কস থিটা আমরা কিভাবে বের করব? দেখো বি কস থিটা আমরা কিভাবে বের করব? বি কস থিটা আমরা বের করতে পারি কিভাবে? আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে বি কস থিটা ইকুয়ালস টু কি লিখা যাবে? এটাকে লিখা যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এখন এ ভেক্টর আর বি ভেক্টর আসলে এদের ডট গুণন করি। 2 আর 2 এ 4, -1 -2 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কি হবে? রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এই হলো আমাদের বি কস থিটা এই মান। আচ্ছা, এটা কত আসে হিসাব করলে? এটা আসবে আমাদের 1/9। এটা আসবে 1/9। ভালো কথা। কাজ কি হয়ে গেছে? না, কাজ হয়ে না, 1/9 হয়নি, আমি একটু ভুল লিখছি। এটা ঠিক আছে, এটা 1/9 না, এটা থাক। এখন আমাদের কাজ হয় না, এ হ্যাট ভেক্টরটা লিখবে। এ হ্যাট ভেক্টর আমরা কিভাবে বের করব? এ হ্যাট ভেক্টর আমরা বের করব এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টর মানে কি? এ ভেক্টর মানে হলো 2i মাইনাস জে প্লাস 2k ডিভাইডেড বাই এ ভেক্টরের মান হলো রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। বাস, এই দুইটা জিনিসকে এখন যদি আমরা গুণ করে দেই তাইলে হইলো আমাদের বি1 ভেক্টরটা আমরা পেয়ে যাব। এইটা হবে 1/9 প্লাস 2i মাইনাস জে প্লাস 2k। বাহ, এই তো এই পর্যন্ত করতে পারছি, মানে হয়ে গেছে। বি2 ভেক্টর কি হবে? এখন বি ভেক্টর আর বি1 ভেক্টর বিয়োগ করে দিব। তাহলে বি2 ভেক্টর, অতএব বি2 ভেক্টর হবে বি ভেক্টর কত প্রশ্নে দেয়া? 2i প্লাস জে মাইনাস কে, মাইনাস বি1 ভেক্টর কত? বি1 ভেক্টর হলো 1/9 2i মাইনাস জে প্লাস কে। এটা হয় 16/9i। এটা আমি তোমাদেরকে, এটা যেহেতু ক্যালকুলেশনটা একটু বড়, এই জন্য আমি ক্যালকুলেশন তোমাদেরকে করার জন্য দিচ্ছি না। তোমরা যে কাজটা করবা, বাসায় যখন পিডিএফটা পাবা তখন হলো এটা নিজেরা আরেকবার করবা, ক্যালকুলেশনগুলো করবা, তাহলে ক্লিয়ার হবে আরো বেশি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওটা 1/3 কোথায় না, ঠিক আছে। এখন শেষ পর্যন্ত যেটা করছি এটা মনে হয় ঠিক আছে। শেষ পর্যন্ত যা করছি এখন ঠিক আছে। তো এই হলো আমাদের ব্যাপার স্যাপার। তাহলে আমরা কি করছি? বি1 ভেক্টরটাকে বের করছি। কিভাবে বি1 ভেক্টরকে বের করলাম? বি ভেক্টরের উপাংশ আর একক ভেক্টর। উপাংশ আমরা বের করছি ডট গুণন থেকে, আর একক ভেক্টর কি? এ ভেক্টরের মান, আর এ ভেক্টর এবং এ ভেক্টরের মানকে ভাগ করে দিলেই একক ভেক্টর পাওয়া যায়। তো এই দুইটা জিনিসকে আমরা গুণ করে দিছি, গুণ করে দিলে বি1 ভেক্টর পাইছি, আর উপাংশকে যোগ করলে মূল ভেক্টরটা পাওয়া যায়। তার মানে বি1 ভেক্টর প্লাস বি2 ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর, এই কনসেপ্ট। বাস, হয়ে গেল, বি2 পেয়ে গেল। আচ্ছা, এখানে বলতেছে যে 1/3 হবে, এটা কি আসলে 1/3 হবে? রাতুল ভাই, এটা ছিল না? কোনটা? ক্যালকুলেশন ঠিক আছে না? এতে কি ঝামেলা ছিল কোনো? আচ্ছা, আমি দেখতেছি, না, সমস্যা নেই, তুমি সামনে আগাও। আমার মনে হয় কোনো ঝামেলা ছিল না। তোমরা ক্যালকুলেশনটা পরে আবার হাতে চেক করে দিও, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। ক্যালকুলেশনে যদি 1/9 এর জায়গায় 1/3 হয় তাতে তো তোমার কনসেপ্টে কোনো অসুবিধা নাই, তাই না? এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, তুমি আইডিয়াটা বুঝছো কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে।
ওকে স্টিল তুমি সামনে আগাও, সমস্যা নেই, আমি ওকে ক্যালকুলেশন করে দেখতেছি আবার। ওকে ক্রস গুণন আমরা জানি ক্রস গুণন কিভাবে করে। এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের যদি আমরা ক্রস গুণন করি তাহলে কি হবে, এ বি সাইন থিটা এবং একটা একক ভেক্টর ইটা হ্যাট ক্রস গুণন করে যেটা পাওয়া যায় সেটা হলো আমাদের একটা ভেক্টর রাশি পাওয়া যায়। মনে রাখবা, মনে করো এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এই টেবিলের উপরে তোমার দুইটা ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর। তুমি যদি এ ক্রস বি করো তাহলে হইলো এই তলের সাথে লম্ব দিকে ভেক্টরটা পাবা, লম্ব দিকে ভেক্টরটা পাবা। আর এই এবং এই ক্রস গুণনের যে মানটা হবে সেটা হবে এই ক্ষেত্রফলের সমান, এই ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, তাহলে ক্রস গুণনের মানটা হইলো দুইটা ভেক্টরকে কর্ণ ধরলে যে ক্ষেত্রফলটা পাওয়া যায় সেটার সমান, এবং দিকটা কোন দিকে, এই তলের সাথে লম্ব, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের ক্রস গুণন করার আরো নিয়ম আছে, এই যে এটা আমরা জানি, আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই এন্ড বি জেড, বাস হয়ে গেছে। আচ্ছা ফাইন, তো এই হলো আমাদের ব্যাপার স্যাপার। আর আমাদের দুইটা ভেক্টর তারা সমান্তরাল হয় কখন, আমার দুইটা ভেক্টর সমান্তরাল হয় কখন, সমান্তরাল হয় যদি, কখন সমান্তরাল হবে, যদি তাদের মধ্যবর্তী কোণ, আমাদের যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাই না, 0 ডিগ্রি হয়, এবং আমাদের যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তখন কিন্তু তাদের ক্রস গুণফল হয়ে যায় 0। ঠিক আছে, তাহলে সমান্তরাল হওয়ার শর্ত কি, সমান্তরাল হওয়ার শর্ত কি, সমান্তরাল হওয়ার শর্ত এ ক্রস বি ইকুয়ালস টু 0, এটা হইতে হবে, মানে থিটা ইকুয়ালস টু 0, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। তাই আর একটা সহজ বুদ্ধি আছে, যদি আমার দুইটা ভেক্টর সমান্তরাল হয় তখন এ এক্স বাই বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়ালস টু এ জেড বাই বি জেড, এমনটা হতে হয়, এমনটা হতে হয়। এটা দিয়ে আমরা শর্টকাটে অঙ্ক করতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা আমাদের লাস্টের দিকে যে পার্টগুলা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, এগুলোর দিকে এখন যাওয়া শুরু করব। আসো দেখি, প্রথম কথা হলো আংশিক অন্তরীকরণ। তাহলে এখানে আমার একটা ফাংশন আছে, তাকে আংশিক অন্তরীকরণ করতে বলতে কি বোঝায় সেটা আমরা এখন একটু দেখব। এই ফাংশনটা, এটা যদি আমি আংশিক অন্তরীকরণ করি, মানে মনে করো ডেল্টা ডেল্টা এক্স এফ অফ এক্স ওয়াই, এখানে যে ঘটনাটা ঘটে, এ হইলো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে বা ডিফারেন্সিয়েশন করবে, ওয়াই কে কনস্ট্যান্ট চিন্তা করবে। তাহলে এক্স স্কয়ার তাকে সে ডিফারেন্সিয়েট করে বানাবে 2x, ওয়াই কে মনে করবে কনস্ট্যান্ট, -3x কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে -3, আর ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে থেকে গেল, আর ওয়াই স্কয়ার তার কাছে কনস্ট্যান্ট, এই কারণে 0। একইভাবে তুমি যদি একে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতা তাহলে সে এক্স কে মনে করতো কনস্ট্যান্ট, শুধু ওয়াই এর পরিবর্তনকে হিসাব করতো। তাহলে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যেত 0, -3xy কে ডিফারেন্সিয়েট করলে হইতো -3x, আর ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হইতো +2y। এই হলো ব্যাপার, যে যার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব শুধু তার পরিবর্তন হিসাব করব, বাকি দুইটা বাকিগুলো সবকিছুকে কনস্ট্যান্ট চিন্তা করব। আচ্ছা, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের একটা ভেক্টর অপারেটর সম্পর্কে পরিচিত হইতে হবে। সেই ভেক্টর অপারেটরটাকে আমরা বলি নেবলা অপারেটর। নেবলা অপারেটর এরকম উল্টা একটা ত্রিভুজ, এটা কেমন, এটা আসলে তিনটা আংশিক অন্তরীকরণের ভেক্টর সমন্বয়, তিনটা আংশিক অন্তরীকরণের ভেক্টর সমন্বয়। ঠিক আছে, এই জিনিসটা হলো, এটা দিয়ে আমরা কোনো একটা ফিল্ডের, সেটা স্কেলার ফিল্ড হোক আর ভেক্টর ফিল্ড হোক, তাদের প্রপার্টি, তাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল বের করতে পারি। তো গ্রেডিয়েন্ট আমরা সবসময় বের করব, স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট বের করব, স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট বের করা যায়, ভেক্টর ফাংশনের গ্রেডিয়েন্ট বের করা যায় না। ঠিক আছে, তাহলে গ্রেডিয়েন্ট হবে শুধুমাত্র স্কেলার
স্কেলার ফিল্ড বা স্কেলার ফাংশন, স্কেলার ফিল্ড বা স্কেলার ফাংশন, তার হইলো আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা কেমন সেটা আমরা একটু দেখি, এটা আমরা একটু দেখি। দেখো অঙ্কটা একটু দেখো, কোন স্থানে ক্রিয়াশীল তড়িৎ বিভব তোমাকে বলছে 111 বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে বলছে। তো অঙ্কটার আসলে তোমার কাছে হয়তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতেছো না, বাট যারা স্থির তড়িৎ মনোযোগ সহকারে করছো তারা জানো যে তড়িৎ ক্ষেত্র ই আর আমাদের যে তড়িৎ বিভব, তড়িৎ বিভব এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি, যে ই হইল এই তড়িৎ বিভবের নেগেটিভ গ্রেডিয়েন্ট, তড়িৎ বিভবের নেগেটিভ গ্রেডিয়েন্ট। একটু তুমি খেয়াল করো, ভি একটা স্কেলার ক্ষেত্র, দেখো এটা একটা স্কেলার ফাংশন, এর মধ্যে কোনো আইজেকে নাই, তার আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারবো। সেই গ্রেডিয়েন্ট নিয়ে যদি মাইনাস দেই তাহলে যেটা পাবো সেটাই হলো ইলেকট্রিক ফিল্ড। তাহলে প্রথম কথা হলো এটা গ্রেডিয়েন্ট বের করা। কিভাবে বের করব আসো দেখি। তাহলে গ্রেডিয়েন্ট বের করব, গ্রেডিয়েন্ট ভি। তাহলে গ্রেডিয়েন্ট মানে কি, ডেল্টা ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা ডেল্টা জেড কে। আর ভি জিনিসটা কি, ভি জিনিসটা হলো 10, এভাবে লিখি 10 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আচ্ছা এখন তাহলে আমার কি হবে, পুরো জিনিসটা গুণ হবে। তার মানে আমার এই ডিফারেন্সিয়েশনটা একবার ভি এর উপরে কাজ করবে, তারপরে দ্বিতীয়টা কাজ করবে, তারপরে তৃতীয়টা কাজ করবে। তাহলে এইটা আমি করে দেখাচ্ছি কেমন হবে। তাহলে যখন আমার প্রথম অংশটা কাজ করবে 10 কনস্ট্যান্ট, এক্স ওয়াই এর উপরে যদি কাজ করে তাহলে শুধু ওয়াই থাকবে, ওয়াই জেড এর উপরে যদি কাজ করে তাহলে কিছুই থাকবে না, কারণ এক্স এর কাছে ওয়াই আর জেড কনস্ট্যান্ট, আর জেড এক্স এর উপরে যদি কাজ করে তাহলে শুধু জেড থাকবে, আর আই হ্যাট তো একটা আছেই, সেটা গুণ হয়ে গেল প্লাস। পরেরটা যখন কাজ করবে তখন 10 এটা কনস্ট্যান্ট থেকে যাবে, কি হবে আমি বলে দিচ্ছি, এটা হবে এক্স প্লাস জেড জে হ্যাট, তারপরেরটা হবে 10 একইভাবে, নতুন কিচ্ছু না, এক্স প্লাস ওয়াই কে হ্যাট, কে হ্যাট। আচ্ছা তাহলে এই হলো আমার গ্রেডিয়েন্ট। তাহলে ই কিভাবে বের করব, ই কিভাবে বের করব, মাইনাস গ্রেডিয়েন্ট ভি, তাহলে একটা মাইনাস নিয়ে নিব, তাহলে মাইনাস 10, 10টাকে কমন নিয়ে লিখতে পারি একবারে, এটা হয়ে যাবে আমাদের ওয়াই প্লাস জেড আই প্লাস এক্স প্লাস জেড জে প্লাস এক্স প্লাস ওয়াই কে। তোমাকে বলছে 111 বিন্দুতে, তাহলে তুমি এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করবা 111, তার মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু 11 করে বসাবা। তাহলে কি হবে, এটা হয়ে যাবে 1 প্লাস 1 2, তাহলে এটা হলো মাইনাস 20i মাইনাস 20j মাইনাস 20k। যদি শুধু মান বের করতে চাও, যদি শুধু মান বের করতে চাও তাহলে কি করবা, রুট ওভার 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, তাহলে শুধু মান, শুধু মান, বাস হয়ে গেল। আচ্ছা গ্রেডিয়েন্ট শেষ, ডাইভারজেন্স। ডাইভারজেন্স কার বের করা যায়, আমাদের ভেক্টর ফিল্ডের বা ভেক্টর ফাংশনের আমাদের ডাইভারজেন্স বের করা যায়, ভেক্টর ফিল্ড বা ভেক্টর ফাংশন, তার আমরা ডাইভারজেন্স বের করতে পারি। ডাইভারজেন্স কিভাবে বের করি, ডাইভারজেন্স হলো ডট গুণন করে বের করতে হয়। ডাইভারজেন্স কিভাবে বের করব, এই ন্যাবলা অপারেটর ডট আমাদের যে ভেক্টর ফাংশন তাদের যদি আমি ডট গুণন করি তাইলে যেটা পাবো সেটাকেই আমরা বলবো এফ এর ডাইভারজেন্স, এফ এর ডাইভারজেন্স। আচ্ছা এগুলোর মানে আমি একটু পরে বুঝাচ্ছি, আগে আমি অঙ্কগুলো একটু করে দিই। আচ্ছা আমাদের তুমি একটা ভেক্টর, তুমি একটা কি করলা, ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স বের করলা। তাহলে তুমি যদি ডাইভারজেন্স বের করো, ডাইভারজেন্স যদি তুমি বের করো তাহলে ডাইভারজেন্সটা এটা একটা ডট গুণন করতেছো, তাহলে এটার মানটা হবে একটা স্কেলার, ডাইভারজেন্স কিন্তু একটা স্কেলার। তাহলে এই স্কেলারের মান কি হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে, জিরো। যদি আমার ডাইভারজেন্সের মান পজিটিভ হয় তার মানে আমরা বুঝতে পারি যে ওই বিন্দু থেকে আমার বলরেখা বাইরের দিকে ছড়ায় যাচ্ছে, বাইরের দিকে ছড়ায় যাচ্ছে, তখন এটাকে আমরা বলি এটা একটা উৎস, উৎস। যদি নেগেটিভ ডাইভারজেন্স হয় তাহলে বুঝতে হবে বলরেখা এসে এই বিন্দুর মধ্যে
প্রবেশ করতেছে, তখন এটাকে আমরা বলতে পারি যে এটা হলো আমার একটা উৎসের বিপরীত শব্দ। ইংলিশে বলি সোর্স, আর এটাকে বলি সিঙ্ক। সিঙ্ক, হুম, একটা উৎস, আরেকটাকে আমরা বলতে পারি গ্রাহক। আর যদি আমাদের জিরো হয় তখন তাকে আমরা বলি সলিনয়েডাল। ডাইভারজেন্স জিরো হলে আমরা বলবো সলিনয়েডাল। আচ্ছা, এখন চলো আমরা দেখি, অঙ্কটা দেখি। বলছে যে এই একটা ভেক্টর ফিল্ড বি এর মান কত হলে ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। তাহলে সলিনয়েডাল হবে মানে কি, এটা ডাইভারজেন্স হইতে হবে জিরো। ডাইভারজেন্স হইতে হবে, ডাইভারজেন্স অফ এ হইতে হবে জিরো। তাহলে আসলে ডাইভারজেন্স বের করার চেষ্টা করি। তাহলে এটা কি হবে, ডট গুণ যেহেতু হবে, ডট গুণ হইলে এটা ডেল্টা ডেল্টা এক্স, এক্স মাইনাস 3y প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই 3y মাইনাস জেড, মানে আমরা ডট গুণনের নিয়ম ফলো করতেছি। ডেল্টা ডেল্টা জেড dz মাইনাস 2x ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো। bz, z মিস হয়ে গেছে, bz মাইনাস 2x ইকুয়ালস টু জিরো। ভালো কথা। তাহলে দেখি এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে থাকবে একটা 1, এটাকে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে একটা 3 থাকবে, আর এখানে থাকবে একটা প্লাস b ইকুয়ালস টু জিরো। তার মানে আমাদের b এর মান কত, -4। শেষ, b এর মান হলো -4। হ্যাঁ, রুমান বলছে যে রুমান আর মনোযোগ ধরে রাখতে পারছে না। এটাই তো মজার ব্যাপার, যে আমাদের যে অ্যাডমিশন টেস্ট হলো ধৈর্যের পরীক্ষা। যার ধৈর্য যত বেশি সে অ্যাডমিশন টেস্টে তত বেশি ভালো করবে। সো ক্লাসে যদি মনোযোগ ধরে রাখতে, প্রথম ক্লাসে মনোযোগ ধরে রাখতে কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা নাই, কিন্তু সেকেন্ড ক্লাস থেকে মনোযোগ ধরে রাখার ক্যাপাবিলিটি বাড়াতে হবে। ঠিক আছে, যত বেশি বাড়াতে পারবো তত বেশি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবো। কার্ল, কার্ল কিভাবে বের করি, আমাদের ক্লাসের একেবারে শেষের পর্যায়ে চলে আসছি, আমাদের লাস্ট অঙ্ক। কার্ল আমরা বের করি ক্রস গুণনের মাধ্যমে, ক্রস গুণনের মাধ্যমে। ঠিক আছে, এটা হলো কার্ল। কার্ল দিয়ে কি বুঝায়, কার্ল দিয়ে বুঝায় আমার একটা ভেক্টর ফিল্ডে ঘূর্ণন আছে নাকি নাই। এই জিনিসগুলো আমি সামনে আরেকটু ক্লিয়ার করব, আগে আসো আমরা একটা অঙ্ক করে দেখি। অঙ্ক করে দেখি কি বলছে, যে দেখাও যে একটা ভেক্টর ফিল্ড তোমাকে দিছে, বলছে যে ভেক্টর ফিল্ডের কোনো ঘূর্ণনশীলতা নেই। তাহলে ঘূর্ণনশীলতা নেই মানে কি, ঘূর্ণনশীলতা নেই মানে কি, কার্ল বের করতে হবে, কার্ল বের করতে হবে। তো তুমি কি করবা, কার্ল এ এটা বের করবা। তাহলে কার্লে কিভাবে বের করব, ক্রস গুণন যেহেতু, তাহলে কি করি, আই জে কে, কি হবে ডেল্টা ডেল্টা এক্স, ডেল্টা ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা জেড। এ কি আছে, এই যে এইটা, এইটা হলো আমাদের এ এক্স, এইটা হলো আমাদের এ ওয়াই, এটা হলো আমাদের এ জেড। তাহলে এখানে বসবে ওই এ এক্স, এ ওয়াই, এ জেড। এটা এখন আর আমি করে দেখাবো না, তোমরা নিজেরা এটা ক্রস গুণন করবা এবং করে দেখবা এটা জিরো আসে কিনা। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। এটা একটা কঠিন একটা ক্রস গুণ, সেটা আমার করে সময় নষ্ট করার মানে নাই, সেই জন্য আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, করে তুমি দেখবে এটা জিরো আসছে, তার মানে ঘূর্ণনশীলতা নেই। বলছে উৎস হিসাবে কাজ করে, উৎস হিসাবে কাজ করে মানে কি, উৎস হিসাবে কাজ করে মানে কি, মনে আছে বলো তো দেখি, উৎস হিসাবে কাজ করে মানে কি, উৎস হিসেবে উৎস হিসেবে কাজ করে মানে কি, কি পজিটিভ হবে বলতো, ডাইভারজেন্স পজিটিভ হবে, ডাইভারজেন্স পজিটিভ হবে। তাহলে আমরা চলো এইটা যদি ডাইভারজেন্সটা বের করি, ডাইভারজেন্স অফ এ, এটা যদি আমরা বের করি তাহলে ডাইভারজেন্স এটা আমরা বের করতে পারবো। তুমি যদি ডাইভারজেন্সটা বের করো সেটা আসবে 6y প্লাস 6xz। ঠিক আছে, এটাও হলো হোমওয়ার্ক, এটাও বের করাটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যদি দেখি যে 1 2 -1, এই বিন্দুতে আমরা যদি এখন এই ডাইভারজেন্সের মানটা বের করি, আসো দেখি কি আসে, 6 × 2 প্লাস 6 × 1 × -1, তাহলে 12 আর -1 12 - 6 মানে 6। তাহলে যেটা ধনাত্মক পজিটিভ, তাহলে পজিটিভ আসছে মানে কি, এটা একটা উৎস, এটা একটা উৎস বা সোর্স, উৎস বা সোর্স। ঠিক আছে, তাহলে এটা হলো অঘূর্ণনশীল এবং আমাদের এখানে একটা কি আছে, উৎস আছে। এই তো, তোমাদের দেখার জন্য এই যে আমি কিছু ছবি এখানে দিছি, একটু তোমরা খেয়াল করো ভাইয়ারা। এই যে তোমরা একটু ছবিটার দিকে তাকাও,
তাকলে তোমরা বুঝতে পারবা এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলোর মানে কি, এটা তোমরা বুঝতে পারবা। তোমরা আমাকে একটু চ্যাট বক্সে এই ছবিটা দেখে জানাও তো, এই ছবিটা দেখে তোমাদের কাছে কি মনে হচ্ছে, এখানে কি আছে, ডাইভারজেন্স আছে নাকি কার্ল আছে বলো তো, দেখে বলো তো দেখি তোমরা, এখানে কি আছে, ডাইভারজেন্স আছে নাকি কার্ল আছে? দেখতেই পারতেছো যে এখানে কিন্তু কোনো ঘূর্ণনের ব্যাপার স্যাপার নাই, তাই না? ঘূর্ণনের ব্যাপার স্যাপার নাই। তাহলে তুমি যদি এই ফাংশনটার কার্ল বের করো তাহলে দেখবা কার্ল আসছে 0। ডাইভারজেন্স যদি বের করো ডাইভারজেন্স থাকবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, ডাইভারজেন্সটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তুমি যদি বাসায় এটা বের করো তাহলে এটা কি পজিটিভ পাবা নাকি নেগেটিভ পাবা বলো তো? এখানে কিন্তু ডাইভারজেন্স নেগেটিভ আসবে, কারণ দেখো এখানে কিন্তু একটা বিন্দুতে ছড়ায় পড়ছে না, এটা কিন্তু উৎস না, এটা কিন্তু গ্রাহক। সবগুলা সবগুলা বলরেখা এসে ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ করছে, এখান থেকে কিন্তু ছড়ায় পড়ছে না। এই কারণে এটা হলো একটা সিঙ্ক, বা আমাদের এখানে ডাইভারজেন্স হবে নেগেটিভ। এখানে তাকায় দেখো তো, এই ছবিটা তাকায় দেখো তো, কি মনে হয় এখানে কি ডাইভারজেন্স বা কার্ল কিছু কি এখানে আছে? কি মনে হয় এখানে কি ঘূর্ণনের ব্যাপার স্যাপার আছে নাকি ছড়ায় পড়ার ব্যাপার স্যাপার আছে? একটু তাকায় দেখো তো, এখানে কোনোটাই নাই। ভালো করে তাকায় দেখো, না এখানে ঘোরাঘুরি করতেছে, না এখানে কোনো বিন্দু থেকে ছড়ায় পড়তেছে। রাহাত খুব সুন্দর কথা বলছে, রাহাত বলছে ভাই এটা সলিনয়েডাল। রাইট, এটা হলো অঘূর্ণনশীল এবং সলিনয়েডাল একটা ভেক্টর ক্ষেত্র। অঘূর্ণনশীল এবং সলিনয়েডাল। কোনো অর্ণব বলছে যে এখানে এটা দেখার পর মাথা ঘুরাচ্ছে, আর আপনি বললেন যে ঘূর্ণনের বিষয় নাই। হ্যাঁ, এখানে ফিল্ডের ঘূর্ণনের কোনো বিষয় নাই, মাথা ঘুরলেও ঘুরতে পারে। আচ্ছা, লাস্ট দেখে নাও, এটা দেখে কি মনে হয়, এটা দেখে কি মনে হয় বলো তো, এখানে কি আছে, ডাইভারজেন্স আছে নাকি কার্ল আছে বলো তো? তাকায় দেখো, ডাইভারজেন্স আছে নাকি কার্ল আছে? কার্ল আছে, কার্ল আছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে একটা ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতেছে, এখানে কার্ল আছে। তো বাসায় তুমি যদি এই যে উপরে যেটা দেওয়া আছে ফাংশনটা, এটা যদি কার্ল বের করো কার্ল পাবা, ডাইভারজেন্স বের করলে 0 পাবা। ঠিক আছে, আশা করি তোমাদের মাথার মধ্যে একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল দিয়ে কি বুঝায়, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল দিয়ে কি বুঝায়। আরাফাত বলছে যে অঘূর্ণনশীল কখন হবে, এটা আরেকবার বলতে, যখন আমরা দেখবো কার্ল 0 তখন হলো অঘূর্ণনশীল। ওকে, আচ্ছা, যাই হোক, এই ছিল আমাদের ক্লাস, এই ছিল আমাদের আজকের ক্লাসটা। তো আচ্ছা, রিজভি জিজ্ঞেস করছে যে কার্ল পজিটিভ নেগেটিভ দিয়ে কি বুঝায়? এটা ঘূর্ণনের দিক বুঝায়, পজিটিভ হইলে একদিকে ঘুরে, নেগেটিভ হলে আরেক দিকে ঘুরে। আসলে কার্ল তো একটা ভেক্টর, তো এটাকে আসলে পজিটিভ নেগেটিভ হয়ে বলা ঠিক না, কার্লের দিকটা আসলে ঘূর্ণনের দিক বুঝায়। আচ্ছা, এই তো, এটা ছিল আমাদের ক্লাস। এরপরে তোমাদের জন্য এখানে আমার কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। এই প্র্যাকটিস প্রবলেমটা তোমরা বলছো এগুলো অবজেক্টিভ টাইপ প্র্যাকটিস প্রবলেম, এগুলা হলো তোমরা বাসায় দেখবা। ঠিক আছে, আমরা পুরো ক্লাস খুব সুন্দর মতো শেষ করছি। যাদের আমি আগেও বললাম আবারও বলতেছি, আমাদের যে অ্যাডমিশন টেস্ট হলো ধৈর্যের পরীক্ষা। তো ক্লাসে যদি ধৈর্য ধরে রাখতে কারো অসুবিধা হয়ে যায়, সবাই বলছো যে ভালো, আর কারো যদি ধৈর্য ধরে রাখতে অসুবিধা হয় তখন তোমাকে কি করতে হবে, এটা আরো ধৈর্যটা আরো একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই তো। এবং আমরা কি করব, আমরা বাসায় অনেক বেশি বেশি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি করে প্র্যাকটিস করব তত আমাদের পরীক্ষায় ভালো করার সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, আর কিছু কথা মনে হয় বলা জরুরি। আচ্ছা, তো এই ছিল ব্যাপারটা। ও হ্যাঁ, যেটা বলতেছো যে আমির বলছে যে সহজে সব ম্যাথ করানো হয়েছে। হ্যাঁ আমির, আমি চেষ্টা করছি যে যত সহজে বোঝা যায়। আর মুবাশ্শের আমিন বলছে যে ভাইয়া একসাথে লেখা এত কিছু বুঝতে গেলে কম্বিনেশন করতে পারি না। হ্যাঁ ভাইয়া, এটা প্রবলেমটা হতে পারে। এটার জন্যই কিন্তু এই যে আমরা তোমাকে পিডিএফটাও দিয়ে দিব, আবার তোমাকে কি দিয়ে দিব বলো তো, তোমাকে কিন্তু আমরা আজকের ভিডিও লেকচারটাও তুমি পেয়ে যাবা। এগুলা তুমি যদি ক্লাসের শেষে, তুমি যদি আধা ঘন্টা পরে তুমি লগ ইন করো, লগ ইন করলে তুমি দেখবা যে তুমি সবকিছু পেয়ে গেছো। তখন ঠান্ডা মাথায় পুরো জিনিসটা নিয়ে তুমি একটু স্টাডি করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, কনসেপ্ট বুক পড়ো, দেখবা যে তোমার উপকার হবে। আচ্ছা, এই ছিল আমার কথা। ভাইয়ারা যদি কেউ কিছু বলতে চান।
জি জি অয়ন ভাই, তাহলে ধন্যবাদ। তাহলে পিডিএফটা আপলোড করে দিন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে, PDF আপলোড করে রাতুল দিন। ভাই থ্যাংক কিছু ইউ বলবেন? সবাইকে। আর তোমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন করছো, তো আমি কিউএনএ বক্সে হচ্ছে যতগুলো পারছি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। যেগুলো স্পেসিফিক সেগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে, যেগুলো ভেগ সেগুলো হয়তো দেওয়া হয় নাই। আর দুই একটা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে প্রশ্ন আমি বুঝতে পারি নাই, যেমন অমুক পৃষ্ঠার অমুক ম্যাথ, ওইভাবে না বলে ম্যাথটা হয়তো তুমি বুঝাই বলতে পারলে হয়তো করে দেওয়া যাইতো। সো এরকম দুই একটা আমি করে দিছি। আর অনেকে জানতে চাইছো যে এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কোথায়, এই যে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এগুলা ইলেকট্রোম্যাগনেটিক্স থিওরিতে হচ্ছে প্রচুর ইউজ হয়। এই যে এই মুহূর্তে তুমি আমি কথা বলতেছি, এগুলো হচ্ছে এগুলা নিয়ে কাজ করার বা এগুলা নিয়ে ক্যালকুলেশন করারই ফসল। তো এগুলো তোমরা আরো পরে জানতে পারবে, এখন তোমাদের বেসিকটা হচ্ছে। আর এছাড়া হচ্ছে অনেকে রুটিন সম্পর্কে জানতে চাইছো, ডেফিনিশন, তারপরে ডেরিভেশন, এগুলা জানতে চাইছো। সো ডেফিনিশন ডেরিভেশন বইয়ে আছে, ওইখান থেকেও দেখে নিতে পারবা। আর রুটিন তো আমাদের ওয়েবসাইটে আছেই। আর ক্লাসের যে কোনো পার্ট নিয়ে যদি সংশয় থাকে, ক্লাসটার কয়েক ঘন্টার মধ্যেই তোমার ভিডিওটা অ্যাভেলেবল হয়ে যায়। ভিডিওটা আরেকবার প্লিজ দেখে নিতে পারবা, অসুবিধা নাই। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, সবাই ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ভাই ধন্যবাদ। আর স্টুডেন্ট ভাই আপনারা, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা কয়েকজন কোশ্চেন করছো ভিডিও এবং পিডিএফ কোথায় পাবা। তো আমি বলতেছি, তোমাদের ভিডিও এবং পিডিএফটা তোমরা যেভাবে লগ ইন করে ক্লাসে ঢুকছো ওইভাবে লগ ইন করলে ওইখানে তোমরা ভিডিও এবং পিডিএফ দুইটাই দেখতে পারবা, ঠিক আছে। আর রুটিনটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওইখান থেকে রুটিন দেখে নিও। কিভাবে কোন কোন দিন কোন ক্লাস, কোন দিন কি পরীক্ষা হবে, এভাবে সবকিছু দেওয়া আছে ওখান থেকে। ওখান থেকে সবাই দেখে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবে। আর যদি কোনো কিছু বুঝতে না পারো, তাহলে তুমি তোমার নিকটস্থ কোনো ব্রাঞ্চে ফোন দিলে সেটাও জানতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।